আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জাস্ট এক জামা কাপড়ে বন্ধুকে বসিয়েছি, মিথ্যে কথা বলে ঘর থেকে বার করেছি যে চা খাবো, চলে আয় বলে সকাল সকাল মন্দারমণি নিয়ে চলে যাই। থাকলাম ওখান থেকে তাজপুর, শঙ্করপুর ঘুরে টুরে আবার বাড়ি যাই। প্রথমে আছে কৃতিকা দাস। নমস্কার দিদি, আমি বড়নগর থেকে আসছি। আমি একজন ট্রাভেল এবং ফুড ইনফ্লুয়েন্সার। আমি কারেন্টলি এখন ডিজিটাল মার্কেটিং এবং ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজনেস নিয়ে কাজ করছি। ভেরি গুড। আমার এই অল্প বয়সে আমি এতটা দূর এগিয়ে এসেছি, সেই যে স্ট্রাগলের গল্পটা সেটা আমি আপনাকে জানাবো। এরপর আছে অর্পিতা ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি এসেছি বাজরনি থেকে। আমি একজন শিল্পী, আমি ছবি আঁকি। আমি একজন মানুষ গড়ার কারিগর। আমি কেন নিজেকে মানুষ গড়ার কারিগর বলছি সেটা নিয়ে আজকে কথা বলবো। ওকে, কতদিন ধরে হরিনাম সংকীর্তন করছো কেয়া? নমস্কার দিদি, আজ প্রায় হয়ে গেল 8 বছর। কোত্থেকে এসছো? এসেছি আমি হুগলি জেলার খানাকুল থানার পাতুল গ্রাম থেকে। পরিবারে কে কে আছেন? স্বামী, 2 কন্যা, বাবা এবং মা। স্বামীও কি গান বাজনার সাথে যুক্ত? হ্যাঁ, গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, কিন্তু ওনার পেশাটাই আলাদা। উনি স্কুলের শিক্ষক এবং তার বাইরে সেই সময়টা এবার আমরা দুজনে একসাথে এই পেশার সঙ্গে যুক্ত আছি। এরপর আছে ইন্দিরা দাস। নমস্কার দিদি, আমি সোদপুর থেকে এসেছি। আমি এখন ইন্ডিয়ান রেলওয়েতে কর্মরত পাবলিক গ্রিভান্স অফিসার হিসেবে, গেজেটেড অফিসার। আমি কিভাবে একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসে এতদূর আমি একটা পজিশন এখন হোল্ড করি সাউথ ইস্টার্ন রেলওয়েতে, সেই গল্পই আমি বলতে চাই। কৃতিকা, ফুড ব্লগার প্লাস ট্রাভেল ব্লগার, কিভাবে শুরু হলো এই জার্নি? শুরু হয়েছে এই জার্নি আমার 2015 সাল থেকে। কিন্তু তার আগে দিদি আমি এটাই বলতে চাইবো যে আমার মা বাবার যে সঙ্গটা, এই সঙ্গটা যে কি ভারী মজার, সব সারাটা জীবন পেলে যেন সব ঠিক হয়ে যায়। তো আমার মা আমার জন্য ছোটবেলা থেকে দৌড়ঝাঁপ করে পড়াশোনা থেকে শুরু করে আঁকা, নাচ করা, অ্যাক্টিং করা, সুইমিং করা, পেন্টিং করা, এগুলো সব কিছুর মধ্যে আমার মা সবসময় দৌড়াদৌড়ি করে গেছিলেন। আর ওই করতে করতে আমি চাইল্ড আর্টিস্ট হিসেবেও কাজ করি ইন্ডাস্ট্রির মধ্যে থেকে। তারপরে আমার জীবনে 2014 সালে বাবা মার দুজনের সেপারেশন হয়। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তো আমি ডিসাইড করি যে কোনো তো সিদ্ধান্ত নিতে হবে, কারোর তো সাথে থাকতে হবে। তো আমি বলি যে না, আমি বাড়িতে থাকবো। আমার কাকা, কাকিমা, ঠাম্মা, দাদু আর আমার একটা ছোট ভাই রয়েছে, ওদেরকে নিয়ে থাকবো। তো সেইভাবেই আমি থাকা শুরু করি। এবার ওখান থেকে আমার জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয় যে একা কিন্তু আমাকে দাঁড়িয়ে যেতে হবে। ট্রাভেল ব্লগিং করতে গেলে অনেক জায়গায় ঘুরতেও হয় তোমার? প্রচুর। আমি এই কোথায় গেছো? এই রিসেন্ট আমি 1 মাসের জন্য ট্রেকে চলে গেলাম 36 আননোন পিপলদের সাথে। আর ওই যে আমি সংস্থার সাথে যুক্ত হলাম, যে ওরা ছোট ক্লাব হয়, এরা ছোট ছোট করে এই রক ক্লাইম্বিং, তারপরে ট্রেকিং, র্যাপলিং, এগুলো ছোট ছোট করে কোর্সেস করাতে থাকে। তো ওদের সাথে আমি যুক্ত হই। 36 আননোন লোকদের সাথে আমি চলে গেলাম পাহাড়ে ট্রেকিং করতে। পুরো সিংহালিনা ন্যাশনাল পার্কটা ঘুরে ট্রেকিং করে আমি আসলাম। আর তার সাথে সাথে ওখান থেকে আবার বাড়ি এসে আমার বন্ধুকে নিয়ে আমি মন্দারমণি চলে যাই। তো আর কোনো জামা কাপড়ও নিইনি, জাস্ট এক জামা কাপড়ে বন্ধুকে বসিয়েছি, মিথ্যে কথা বলে ঘর থেকে বার করেছি যে চা খাবো, চলে আয় বলে সকাল সকাল মন্দারমণি নিয়ে চলে যাই। থাকলাম ওখান থেকে তাজপুর, শঙ্করপুর ঘুরে টুরে আবার বাড়ি যাই। তার মানে তুমি খেতেও ভালোবাসো, ঘুরতেও ভালোবাসো। বিশাল খেতে, বিশাল ঘুরতে, এই দুটো জিনিস হচ্ছে আমার লাইফের দি আলটিমেটাম। কাউকে যদি আমাকে খুশি করতে হয়, জাস্ট ফর 1 সেকেন্ডের জন্য আমি রেগে আছি, হয়তো আমি ওই 1 সেকেন্ডের মধ্যে খুশি হয়ে যাবো যদি খাওয়ার আর ঘোরার ব্যাপারটা। ভেরি গুড, খুব ভালো লাগলো পরিচয় প্রীতিকা। ভালো থেকো, জীবনে আরো শাইন করো, হ্যাপি থাকো। অল দ্য বেস্ট প্রীতিকা। থ্যাংক ইউ। অর্পিতা, পেইন্টার, আর্টিস্ট। ছোটবেলায় আমি খুব মিডিওকার স্টুডেন্ট ছিলাম। আমি খুব মিডিওকার স্টুডেন্ট, খুব পড়াশোনায় ভালো তা নয়। আমি না খুব বকা খেয়েছি, খুব অনেক শুধু বাজে কথা শুনেছি যে ওর দ্বারা কিছু হবে না, ওর দ্বারা কিছুই হবে না। এটা শুনতে শুনতে আমি বড় হয়েছি। আমি ছোটবেলা থেকে ছবিটা আঁকতাম। তারপরে আমি অনেক নিজের চেষ্টায় অনেক কষ্ট করে গভর্নমেন্ট আর্ট কলেজে আমি চান্স পাই। তারপর গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে আমার গ্র্যাজুয়েশন, তারপর মাস্টার্স। এবং যে পড়াশোনা করতো না, যে মেয়েটি পড়া পারতো না, পড়াশোনায় খারাপ ছিল, যাকে সবাই খারাপ বলতো, সে কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তারপরে আপনি জানেন হয়তো ফিফা ওয়ার্ল্ড কাপ আন্ডার 17 একটা লং ডিস্ট আলপনা হলো 2017-এ। আই ওয়াজ দ্য লিডার দেয়ার। ওখানে তার আগে আমি আরেকটা কাজ করেছি যেটা ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করেছে। সমাজসেবী সঙ্গে একটা বিশাল বড় আলপনা হয়েছিল রাস্তায়। হ্যাঁ, সেখানে আই ওয়াজ ওয়ান অফ দ্য লিডার।
এবং সেখানে ওই কাজটি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করে এবং তারপরে আমি আন্ডার ফিফা ওয়ার্ল্ড কাপের কাজটা পাই, ওটা আমার তত্ত্বাবধানে হয়। পরিবারে কে কে আছেন অর্পিতা? মা, বাবা, ভাই, ঠাকুমা রয়েছেন। তা তুমি এটা করে অ্যাটলিস্ট নিজে তো নিশ্চয়ই খুব হ্যাপি, দিদি, কারণ আমি তুমি এত ছোটবেলা থেকে- মানুষকে নিয়ে কাজ করছো, প্লাস তুমি এত মানুষকে ভালো রাখতে পারছো। আমি সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি যে প্লিজ যারা মানে টিচিং প্রফেশনে আছেন বা বাবা মা, প্লিজ সবাই এনকারেজ করুন। কোনো বাচ্চাকে এভাবে বলবেন না কি এইটা হবে না, ওটা হবে না, তুমি এটা পারবে না, তুমি অপদার্থ, না, কি বল, লাইফ স্টেটটাকে ডাউন করা উচিত না। হ্যাঁ, সবসময় এনকারেজ করুন যে যেটাই ভালো, বলুন দারুণ হয়েছে, দারুণ হয়েছে, তুমি ভালো করেছো, রেজাল্ট আরও ভালো করবে, তুমি পরের বার আরও ভালো করবে। ঠিক আছে, তুমি সেতার বাজাতে ভালোবাসো, এখন তুমি 1 ঘন্টা প্র্যাকটিস করো, তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে তুমি 1.5 ঘন্টা করে প্র্যাকটিস করতে দেবো, বাচ্চারা অটোমেটিকলি এনকারেজ হবে। কেয়া 8 বছর আগে শুরু করেছো হরিনাম সংকীর্তন, হ্যাঁ, শ্বশুরবাড়িতে আসার পর। একদম দিদি। তার আগে ছোটবেলায় মানে যে বাপের বাড়িতে কোনোদিনও এইসব করনি? না দিদি, কখনোই শেখা হয়ে ওঠেনি। আচ্ছা, আমি যেহেতু গানটা ভালোবাসতাম, দেখতাম যে সবাই গান করছে, কিন্তু কখনো ওই রকম পরিকল্পনা ছিল না। বড় মেয়ে হলো 6 বৎসরে, এবার বাড়িতে তখন মাস্টারমশাই আসতেন, মানে বাকিদেরকে শেখাবার জন্য দলের আসতেন। বড় মেয়েকে শেখানো শুরু হলো, ও যখন শিখতো দিদি, মা হিসাবে আমি পাশে বসে থাকতাম। মাস্টারমশাই শিখিয়ে দিয়ে যাওয়ার পর আমি নিজেও করতাম, ওকেও শেখাতাম। এই করতে করতে দিদি যখন গানগুলো তুলে ফেললাম, কীর্তনে যিনি মাস্টার মহাশয় শ্রীনাথ সানকি মহাশয় এবং তাঁর গুরু উদয় শঙ্কর মণ্ডল মহাশয়, তাঁরা দুজনে এলেন। বাবাকে তাঁরা বললেন যে আপনি এতদিনে তো আপনার ইচ্ছা, আপনি একবার চেষ্টা করে দেখুন, আপনার বৌমার মধ্যে সেই সম্ভাবনা আছে। তো তুমি কোথায় কোথায় কীর্তন করো, কোথায় যাও? আমি ধরুন আমাদের হুগলি জেলাটা তো আছি, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, আচ্ছা, মেদিনীপুর, এইগুলো পর্যন্ত গেছি। আচ্ছা, কিন্তু এটা কি তোমার সারা বছরই তোমাদের কীর্তনের জন্য ডাক আসে, নাকি কোনো নির্দিষ্ট সময়, হ্যাঁ, পুজো আর্চার সময়? সময়টা নির্দিষ্ট বলতে জন্মাষ্টমী থেকে আমাদের শুরু হয়। আচ্ছা, 7-8 মাস চললো, তারপর কিছু কম থাকে। ভালো থেকো কেয়া। ইন্দিরা, হ্যাঁ দিদি। রেলের কর্মচারী, অনেক দায়িত্ব। আমি চাকরি জয়েন করেছি 2016-এ। আচ্ছা, 16-এ জয়েন করার পর আমি তখন চিফ ল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছিলাম। তারপর আমি চেয়েছিলাম আমি গেজেটেড হওয়ার, তো তার জন্য আমি আরও প্রিপারেশান নিতে থাকি। তারপর প্রমোশনেরটা যখন আসে তখন এক্সাম দিয়ে আমি তারপর প্রমোশন হয়ে ল অফিসার হই। ল অফিসার হয়ে 3 বছর কাজ করি, তারপরে আমি এই পোস্টটাতে আসি পাবলিক গ্রিভেন্স অফিসার হিসেবে। এখন রেলে আমি কর্মরত রয়েছি, সাউথ ইস্টার্ন রেলে। লোকাল ট্রেনে ধরো তো নানান রকম সমস্যা, ঠিক টাইমে আসে না, হ্যাঁ, পাংচুয়ালিটি প্রবলেমটা বা হয়। কার সেটে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারে না, হয়তো ভাবছে যে ইচ্ছে করে ট্রেন যাচ্ছে না বা কিছু, সেই সময় অফিস টাইম থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা প্রবলেমটা হয় কি হয় যে এত আমাদের ট্রেন চলছে, যাতে অপারেশন কিছু প্রবলেম থাকে, যে প্ল্যাটফর্ম খালি পাওয়া যাচ্ছে না। অনেক সময় ট্রেন একটু লেট করছে, যেই টাইমে ট্রেন শিডিউল ডিপার্চার টাইম সেটাতে ছাড়ছে না, একটু হয়তো 2 মিনিট 5 মিনিট লেট হলো, তার জন্য কি হচ্ছে প্ল্যাটফর্ম খালি পাওয়া যাচ্ছে না। তার জন্য ওই ট্রেনটা তখন ওই কারশেডে হয়তো ঢোকার মুহূর্তে কিছুক্ষণ 10 মিনিট হয়তো দাঁড়িয়ে গেল। এগুলো হচ্ছে কিছু অপারেশনাল প্রবলেম থাকে, যার জন্য এগুলো ফেস করতে হয়। এটা হচ্ছে মানে আমাদের হাতের বাইরে থাকে।